আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু পঞ্চদশ অসম বিধানসভার অন্তিম অধিবেশন। 4 দিনের কর্মসূচিতে অনুষ্ঠিত হবে এই বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন। মঙ্গলবার অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ দাখিল করবেন ব্যয় তালিকা। বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে উত্থাপন হবে এবারে ব্যয় তালিকা। 4 দিনের কর্মসূচিতে এবারে অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। আজ প্রথম দিন ঠিক যে বিষয়টি উঠে আসছে যে পঞ্চদশ অসম বিধানসভার অন্তিম অধিবেশন কিন্তু এটি, এবং 4 দিনের কর্মসূচিতে অনুষ্ঠিত হবে এই বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মাধ্যমে কিন্তু শুরু হবে বাজেট অধিবেশন। মঙ্গলবার অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ দাখিল করবেন ব্যয় তালিকা। বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে উত্থাপন হবে এবারে ব্যয় তালিকা। ইতিমধ্যেই কিন্তু সেখানে প্রস্তুতি জোরদার, সকলে কিন্তু উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে মর্তুজা, ঠিক কি জানা যাচ্ছে অখিল গগৈয়ের মন্তব্যের পর এখন আরো ঠিক কি কি তথ্য উঠে আসছে অধিবেশনের অভ্যন্তর থেকে? দেখো এসা একেবারে অর্থাৎ অসম বিধানসভার যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আজ শেষ বাজেট, অর্থাৎ এই যে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4 দিনের অসম বিধানসভার এই বাজেট অধিবেশন চলবে 4 দিন ধরে। অর্থাৎ আজকের এই বিষয়ে আজকের এই অসম বিধানসভার বাজেটের প্রথম দিন, এবং আজ প্রথম দিন রাজ্যপাল ঠিক 9:30 থেকে রাজ্যপাল প্রথম ভাষণ প্রদান করবেন, এবং রাজ্যপালের ভাষণে শুরু হবে অসম বিধানসভার সেই বাজেট অধিবেশনের কার্যসূচি। অর্থাৎ আজকের এই যে কার্যসূচি রয়েছে, আজকের অসম বিধানসভার বেশ কয়েকটি বিষয়ে কার্যসূচি রয়েছে। অর্থাৎ আজ দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে অসম বিধানসভার এই যে 7 জন কংগ্রেসের বিধায়ক, যে দেখা যাচ্ছে 7 জন কংগ্রেসের বিধায়ক, যে দেখা যাচ্ছে 7 জন কংগ্রেসের বিধায়ক নিলম্বন হয়েছিলেন। তো বিগত দিনে দেখা যাচ্ছে যে একের পর এক কমলাক্ষ থেকে পুরকাস্ত শশী, কমলাক্ষ থেকে পুরকাস্ত করে সিদ্দিক আহমেদ সহ বিভিন্ন বিধায়করা কিন্তু কংগ্রেস ত্যাগ করেছে। অর্থাৎ এই মুহূর্তে কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডল রয়েছেন। অর্থাৎ যে আব্দুর রশিদ মন্ডলের উপর একের পর অভিযোগ, অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল কংগ্রেসে নেই। অর্থাৎ গতকাল আমরা খবর পেয়েছি আব্দুর রশিদ মন্ডল রাইজর দলে যোগদান করতে যাচ্ছেন। কি বলবেন? প্লিজ ওয়েট। আপুনি ৰাইজৰ যোগদান কৰিব। প্লিজ ওয়েট। এতিয়া ভূপেন বড়ো কিছুমান পূৰ্বে পদত্যাগ কৰিছে, কি ক'ব? মই গম নাপাওঁ দে। প্লিজ ওয়েট টিল 3 PM টুডে। নিৰ্বাচনৰ কাৰণে সাজু, বাকী কথাবিলাক আজি 3টাৰ পিছত। আজি আপুনি ৰাইজৰ যোগদান কৰিব। আজি আবেলি 3টাৰ পিছত বাকী গোটেইখিনি গম পাব। গোটেইখিনি কথা ক'ব। ভূপেন বড়ো এই মুহূৰ্তত পদত্যাগ কৰাৰ কথা এটা মই ভূপেন বৰা ডাঙৰীয়াৰ কথাটো মই ক'ব নোৱাৰো যে মই একো গম পোৱা নাই। বাকী মোৰ কথাখিনি আজি 3টাৰ পিছতহে গম পাব। 3টাৰ পিছতে আপুনি যোগদান কৰিব? নাই, সেইটো যি হওক 3টাৰ পিছত গম পাব। মই একো নকওঁ। আজি 3টাৰ পিছত যি হয় 3টাৰ পিছত মই এইবিলাক একোৱেই নকওঁ। এই বিষয়ে একোৱেই নকওঁ। যি গম পাব লগা আছে আপোনালোকে আজি 3টাৰ পিছত গম পাব। ঠিক আছে। মই ক'লোঁ যে আজি 3টা বজাত আপোনালোকে গোটেইখিনি গম পাব, গোটেইখিনি কথা। মই এই মুহূৰ্তত একো নকওঁ, মই গম নাপাওঁ দেই, সঁচা কথা ক'বলৈ। মই এটাই কথা কওঁ যে যিখিনি আপোনালোকে জানিব বিচাৰিছে আজি আবেলি 3টা বজাত গম পাব। কাৰো লগত পাৰ্চনেল কোনো হেৰি নাই, সংঘাত নাই। রাজনীতি উনি আব্দুর রশিদ মন্ডল, অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল যে রাইজর দলে যোগদান করার কথা ও বেরিয়ে আসছিল। অর্থাৎ এই মুহূর্তে আব্দুর রশিদ মন্ডল অসম বিধানসভার প্রবেশ করছেন, এবং উনি এই মুহূর্তে কোনো মন্তব্য প্রকাশ করতে চাচ্ছেন না। উনি 3টার পর বলেছেন যে 3টার পর উনি জানাবেন কি হবে 3টার পর। অর্থাৎ এই যে কংগ্রেসের একের পর এক বিধায়ক, কংগ্রেস এক প্রকার অসমে শূন্য হতে চলেছে। অর্থাৎ অসমে কংগ্রেসের অস্তিত্ব থাকবে, পরবর্তী সময়ে অস্তিত্ব থাকবে কিনা সেটা কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্নের কথা। অর্থাৎ একের পর এক বিধায়ক কংগ্রেসে যাওয়া। অর্থাৎ আজকের দিনের যে খবর, সব থেকে বড় খবর গতকাল থেকে, অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল এই মুহূর্তে রয়েছেন। আব্দুর রশিদ মন্ডল কংগ্রেস ছেড়ে, অর্থাৎ কংগ্রেস ছেড়ে রাইজর দলে যোগদান করবেন। তারপর আরো একজন বিধায়ক শেরমান আলী আহমেদও কংগ্রেস থেকে রাইজর দলে যোগদান করা। অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল পশ্চিম গোয়ালপাড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। অর্থাৎ বিগত দিন 3টা কার্যকাল সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন, এবং আব্দুর রশিদ মন্ডল এবার যে কংগ্রেস
ত্যাগ করে তিনি রাইজর দলে যোগদান করবেন এবং এই মুহূর্তে তিনি স্পষ্ট করেছেন যে তিনটে পর অর্থাৎ আজ 3টের সময় একটা বৈঠক রয়েছে রাইজর দলের এবং রাইজর দলের সেই বৈঠকে রাইজর দলের সেই সভা রয়েছে রাইজর দলের সেই সভায় তিনি কংগ্রেস দল ত্যাগ করবেন এবং কংগ্রেস দল ত্যাগ করে তিনি রাইজর দলে যোগদান করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ আজকের যে অসম বিধানসভার আজকের যে অধিবেশনের জন্য একের পর এক বিধায়করা আসছেন এবং আমি দেখাচ্ছি অর্থাৎ এক এক করে বিধায়করা আসছেন। আমি আরো কিছু বিধায়কদের কাছে যাব এবং বিধায়কদের কাছে মন্তব্য নেওয়ার চেষ্টা করব, যেহেতু বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা খবর বেরিয়ে আসছে, অর্থাৎ এই একটু আগে আমরা খবর পেলাম যে কংগ্রেসের যে ভূপেন বরা তিনি পদত্যাগ করেছেন। কি বলবেন? এটা আমি আগে থেকেই জানতাম ভূপেন বরা, আমি তো আগে বলেছি কংগ্রেসের অনেক রিজাইন করবে, তো স্বাভাবিক আরো অনেক করবে। এটা নতুন আপনাদের কাছে নতুন খবর, আমরা তো আগে থেকেই জানি। এবার যে অসম বিধানসভার এই যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অসম বিধানসভার যে শেষ অধিবেশন পাবে জানি না, কিন্তু কংগ্রেস নট টু বি এক্সিড 20-এরও বেশি পাবে না। করিমউদ্দিন বড়ভূঁইয়ার পরবর্তী ঠিকানা কি হবে, যেহেতু একটা খবর জানা যাচ্ছে যে অসম গণপরিষদ দলে যাচ্ছেন আমি আমার নেক্সট ঠিকানা আবার এখানে হবে 5 বছরের জন্য আবার বিধানসভা। কোন দল থেকে? এখনো আমি বলতে পারবো না কোন দল, আমি তো আছি ইউডিএফ দলে। বিধানসভা শেষ হোক, আমি শোনাই জনগণের সঙ্গে কথা বলবো, তারপরে জানাবো আপনাদেরকে। অর্থাৎ আব্দুর রশিদ মন্ডল, শেরমান আলী আহমেদ থেকে শুরু করে এই যে কংগ্রেসের একের পর এক প্রায় 7 জন বিধায়ক এই মুহূর্তে দলে নেই তো আগে থেকেই নেই। ওরা কংগ্রেসের অবস্থা অনেক খারাপ, বিরোধী দলের আসন পাওয়া আমার মনে হয় না পাবে বলে। থ্যাংক ইউ। দেখো, উনি ছিলেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এবং করিমউদ্দিন বড়ভূঁইয়ার পরবর্তী ঠিকানা কি হবে উনি এখনো জানাননি। হয়তো উনি সম্ভবত অসম গণপরিষদ দলে যোগদান করে তিনি আবার বলেছেন যে এই বিধানসভায় পরবর্তী ঠিকানা অর্থাৎ তিনি আবারও বিধায়ক হয়ে আসবেন বলে তিনি জানিয়েছেন। সেই ক্ষেত্রে এই যে কংগ্রেসের একের পর এক কংগ্রেসের যে বিপর্যয় চলছে সেই বিপর্যয়ের কথা তিনি উল্লেখ করলেন। অর্থাৎ তিনি আগে থেকে জানতেন যে ভূপেন বরা পদত্যাগ বা এই যে কংগ্রেসের যে বিধায়কদের পদত্যাগ, অর্থাৎ বিশেষ করে বলা যায় যে কংগ্রেস শূন্য হওয়ার পথে, অর্থাৎ অসমে যে বিরোধী হিসাবে রয়েছিল কংগ্রেস, কিন্তু বিরোধী হয়ে পরবর্তী সময়ে থাকবে কিনা সেটা কিন্তু আজকের দিনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একের পর এক বিধায়কের যে পদত্যাগ, সেই পদত্যাগ ঘিরে কিন্তু রাজ্যের এই মুহূর্তে যে বিরোধী শিবিরে কিন্তু সৃষ্টি হয়েছে ব্যাপক তোড়জোড়। অর্থাৎ একদিকে রাইজর দলের এবং অসম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈয়ের কথাও বেরিয়ে আসছে এবং সেই ক্ষেত্রে এই যে আজকের যে কার্যসূচি রয়েছে অসম বিধানসভার, সেই বিধানসভার কার্যসূচিতে কিন্তু সেই বিষয়ে কিন্তু বিরোধীদের মধ্যে কিন্তু সেই বিষয়ে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কমলাক্ষ দে পুরকাস্ত রয়েছেন। আমি কিছুক্ষণ আগে ভূপেন বরা কংগ্রেস দল ত্যাগ করলেন, কংগ্ৰেছ দল ত্যাগ কৰিছে বুলি কথা এটা ওলাইছে। কংগ্ৰেছ দল থাকে না না সেইটোৱে কথা। আৰু মই আগতে কৈছিলোঁ আৰু যে ৰকিবুল হুছেইনৰ কথা মতে দল নহয়, ৰকিবুল হুছেইনৰ আইডিঅলজি মতে দলখন চলে। আৰু তেওঁৰ যিটো আইডিঅলজি, এইটো কাৰণে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া তেওঁৰ লগত ভাল সম্পৰ্ক। আৰু এই কথাখিনি সদৰি কৰিলে মই কোৱা কথাখিনি আপুনি চাব, এটা এটাকে চাব আৰু আপোনাৰ যোগদান কেতিয়া? সময়ত কথা হ'ব আৰু 20 তাৰিখ এইবিলাক সময়ত কথা হ'ব আৰু কি কথা আছে। একেলগে ভূপেন বৰা যোগ কৰিব নেকি? মই এইবিলাক নাজানো, মই সৰু মানুহ, মই কেনেকৈ জানো জানিম বাৰু। না, বিজেপিৰ কথা ক'ব পৰা অৱস্থা, বিজেপিৰ কথাটো এতিয়া নহয়, বহুত আগৰ পৰাই কৈ আছো। আৰু গৌৰৱ গগৈৰ নেতৃত্বত পাকিস্তানৰ আইডিঅলজিয়ে বিস্তাৰ লাভ কৰিব আৰু গৌৰৱ গগৈৰ নেতৃত্বত কি হ'ব আৰু এইবিলাক ভাৰতীয় সভ্যতা সংস্কৃতি লৈ ক'ত হেৰি কৰিব। আৰু যিটো মেইন তেওঁৰ আইডিঅলজি হৈছে যে পাকিস্তানক হেৰি কৰা। আপুনি চাব এটা কথা একদম ক্লিয়াৰলি কথা, আপুনি চাব যে আজিৰ দিনত কংগ্ৰেছৰ আজি ৰকিবুল হুছেইন বা বেলেগক কথাটো ক'ব আৰু যে সিহঁতে খালি মুছলিম মানুহক বা বেফতে পৰিচালিত বা মুছলিম মানুহৰ কথাটো খালি ভাৰতবৰ্ষত চিন্তা কৰা নাই, জন্নত লৈ কণ্টেক্ট লৈছে সিহঁতে। জন্নত লৈ কেনেকৈ পঠাব পাৰে জানে, বহুতখিনি ইছলামিক স্কলাৰে কৈছে যে যদি জন্নত যাব লগা হয়, যদি পাকিস্তানত যাই কিনে দোৱা কৰিব লাগে, পাকিস্তানত যাই কিনে নামাজ পঢ়িব লাগে। গৌৰৱ গগৈ ডাঙৰীয়া নামাজটো পঢ়িলে ভাৰতত পঢ়িলে, অসমত পঢ়িলে, কিন্তু তেওঁ দেখিলে যে মুছলমানক যদি জন্নত পঠাব লগা হয় যদি, তেনেহ'লে পাকিস্তান যাই কিনে হেৰি কৰিব লাগিব, নামাজ পঢ়িব লাগিব। এইটো কাৰণে পাকিস্তান যাই কিনে নামাজ পঢ়ি আছে। এইটো কাৰণে এই কথাটো মোৰ কথা নহয়, ইছলামিক স্কলাৰবিলাকে কৈছে যে ভাৰতবৰ্ষত থাকি কিনে নামাজ পঢ়ি কিনে আপুনি জন্নত যাব নোৱাৰিব। যদি জন্নত যাব লগা হয় যদি, তেনেহ'লে পাকিস্তান যাই কিনে নামাজ পঢ়িব লাগিব। এইটো কাৰণে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যাই কিনে পাকিস্তানত নামাজ পঢ়ি আছে। এই দলত কি কৰিব, যিটো দলত মানে ভাৰতবৰ্ষৰ সভ্যতা সংস্কৃতি, যিটো দলে
আমাৰ ভাৰতীয় মানুহৰ কথা চিন্তা নকৰে, পাকিস্তানৰ কথা চিন্তা কৰে, এই দললৈ কি হেৰি কৰিব আৰু? ভূপেন বৰা ওলাইছে, কংগ্ৰেছ দলটো নাইকিয়া হৈ যাব, আৰু মই ভাবোঁ এটা দল থাকিব লাগিছিল, এটা বিৰোধী দল থাকিব লাগিছিল। কংগ্ৰেছৰ নিচিনা যদি বিৰোধী দল থাকে তেনেহ'লে আৰু এই দেশৰ এই মিয়া পাৰ্টি কেনেকৈ আগবঢ়াই লৈ যাব পাৰে, এইটোৱে ইহঁতৰ কথা আৰু। অকল গৌৰৱ নে ৰকিবুল এংগুলটো আছে নেকি মানে ৰকিবুলেশ্যন কৈছোঁ, ৰকিবুলেশ্যনৰ কথা মতে দল নচলে, তেওঁৰ আইডিঅলজি মতে দল চলে। আৰু তেওঁৰ আইডিঅলজি কি? পাকিস্তানক সহায় কৰা। সেইটো কাৰণে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া ৰকিবুলেশ্যনক লৈ কেনে সদায় চিন্তা কৰি থাকে। আৰু আপুনি চাব, তেওঁৰ হুৱে বায়ে কিবা ষ্টেটমেণ্ট দিব লগা হয় যদি, এতিয়া ৰকিবুলেশ্যন ডাঙৰীয়া ষ্টেটমেণ্টটো দিব, আৰু তেওঁ ষ্টেটমেণ্ট নিদিয়ে। আৰু এই যদি কংগ্ৰেছৰ অৱস্থা হয় যদি, তেনেহ'লে হিন্দু মানুহ কিয় কংগ্ৰেছে থাকিব? আৰু আমাৰ অসমীয়া মানে কিয় কংগ্ৰেছ থাকিব? আৰু নাথাকে। আৰু এইটো কাৰণে কংগ্ৰেছটো নাইকিয়া হৈ যাব। আৰু হেণ্ডেল কৰে নহয়, আপুনি চাব, যেতিয়াই কিবা ক'ব লগা হয় তেতিয়াই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াকে কি ক'ব যে ৰকিবুলেশ্যনে কিবা ক'ব, আৰু তেওঁ নকয়। এই কংগ্ৰেছৰ এনেকুৱা অৱস্থা হ'ব লাগিছিল। কংগ্ৰেছৰ কিমান ভাল ভাল নেতৃত্ব আছিল, কিন্তু আজিৰ দিনত কংগ্ৰেছৰ যিটো অৱস্থা হৈছে, এনেকুৱা যদি অৱস্থা হয় যদি, কংগ্ৰেছটো এই মানে মই আপোনাক মানে ক্লিয়াৰলি ক'ব পাৰি যে ভাৰতবৰ্ষৰ ইতিহাসত অসমত বিধানসভাত যিমান নিৰ্বাচন হৈছে, আটাইতকৈ যদি কম আসন পায় যদি, তে এইবাৰ কংগ্ৰেছে পাব। এইটো হয়তো বা 10-15লৈ নামি যাব পাৰে, কাৰণ মানুহে ভোট নিদিয়ে। আৰু ভূপেন বৰা দলৰ পৰা আঁতৰি যাওঁ মানে কি, মানে কি মেছেজটো দিয়ে? এইটো মেছেজটো দিয়ে যে আগন্তুক দিনত কংগ্রেসের অবস্থাটা নাইকিয়া হয়ে যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধায়ক কমলাক্ষ দে জানিয়েছেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন আজ অসম বিধানসভার সেই বাজেট অধিবেশনে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ লাইভ বাংলার দর্শকদের, অর্থাৎ মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের শেষ বাজেট আজ, এবং শেষ এই বাজেটে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ এবারের বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বাজেট অধিবেশন কার্যসূচি। অর্থাৎ মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন ওনার সেই বাজেট অধিবেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বাজেট অধিবেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমি কমলাক্ষ দেবপুরের কাছে রয়েছে, আমি ওনার কাছে আবার যাব। অর্থাৎ কংগ্রেসের যে এই যে বিপর্যয়, প্রায় 7 জন বিধায়ক আজ দলে নেই। অর্থাৎ আপনিও ছিলেন এক সময় কংগ্রেসে, আজ ভূপেন বরা পদত্যাগ করলেন। অর্থাৎ আপনি যখন কংগ্রেসে ছিলেন, যখন ভূপেন বরা সভাপতি ছিলেন। কংগ্রেসে বিশেষ করে কংগ্রেসীরা এবং বিশেষ করে কংগ্রেসের নেতারা কি জন্য কংগ্রেসে থাকবে, কি জন্য কংগ্রেসে যদি থাকতে হয় যদি, তাহলে ভারতীয় সভ্যতা সংস্কৃতি, ভারতের কথা, এবং সত্যি কথা বলতে গেলে আমাদের সনাতনী সভ্যতা সংস্কৃতির কথা বলতে হবে। কিন্তু যে দলের মানে একদম মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে সনাতনী সভ্যতা সংস্কৃতিকে কীভাবে নষ্ট করা যায়, সনাতনী সভ্যতা সংস্কৃতিকে কীভাবে ধ্বংস করা যায়, সেই মানসিকতা হয় যদি, তাহলে তো কংগ্রেসের অবস্থা এটাই হবে। এবং এই কথাগুলো আমি আগেই বলেছিলাম যে কংগ্রেস, বর্তমান দিনের কংগ্রেস, আপনি দেখবেন শুধু রকিবুল হোসেনের নেতৃত্বে বা রকিবুল হোসেনকে জিজ্ঞেস করে কংগ্রেস চলে এরকম নয়, রকিবুল হোসেনের আইডিওলজি মতে কংগ্রেস চলে। রকিবুল হোসেনের আইডিওলজি কি? পাকিস্তানকে সমর্থন করা, গৌরব গগৈ পাকিস্তানকে সমর্থন করেছেন। তাই ব্যাপার হচ্ছে কি, আপনি দেখবেন যে যখনই ভারতের সেনাবাহিনীর কথা, ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার কথা যখন আসে, তখন সেই ক্ষেত্রেও ওনারা বিরোধিতা করেন। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতকে কমজোরি করা এবং ভারতের ভিতরের মেসেজটুকু যাতে ওনারা পাকিস্তানকে দিতে পারেন। তো এই মানসিকতা বিল্ড আপ হয়েছে। এই মানসিকতা যদি বিল্ড আপ হয় যদি, তাহলে কংগ্রেসে কেন মানুষ থাকবে এবং কংগ্রেসে হিন্দুরা কেন থাকবে? তাই আজকের দিনে যে অবস্থা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা হয়েছে, সামনের দিন আপনারা দেখবেন আরও কি অবস্থা হয়। কংগ্রেস দল থাকবে কি থাকবে না, ইলেকশনে টিকিট তো অনেক জায়গায় দিতে পারবে না, কংগ্রেস দল থাকবে না, সেটাই বড় কথা। কমলাক্ষ দেবপুরের তো কবে জয়েন করছেন বিজেপি? একদম কম সময়ের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেবো। আরেকটা কথা, কমলাক্ষ দেবপুরের তো যেহেতু বিরোধী অর্থাৎ রাইজর দল বা অসম জাতীয় পরিষদ কিন্তু কংগ্রেসের জুটো রয়েছে, অন্যদিকে যে কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডল, শেরমান আলী আহমেদ আজ জয়েন করবেন রাইজর দলে, কিন্তু সেই বিষয়ে নিয়ে বিরোধীর মধ্যে যে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি দেখাচ্ছি, অর্থাৎ অসম বিধানসভার চত্বরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছেন এবং সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী এগিয়ে যাচ্ছেন অসম বিধানসভার সেই পরিক্রমা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ আজকের যে অসম বিধানসভার যে অধিবেশন খুবই
রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম বিধানসভার যে এদিকে যাচ্ছেন এবং অসম বিধানসভার সেই বিশেষ কার্যসূচি রয়েছে। এই মুহূর্তে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য উপস্থিত হয়েছেন। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাজ্যপালের আজ ভাষণ রয়েছে, ঠিক 9:30 থেকে শুরু হবে রাজ্যপালের ভাষণ এবং রাজ্যপালকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা এবং অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন এবং অসম বিধানসভার চত্বর এই মুহূর্তে সাজিয়ে সুন্দর করে রেড কার্পেট সাজিয়ে রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল হয়েছে। এই মুহূর্তে প্রবেশ করছেন রাজ্যপাল অসম বিধানসভার যে মূল গেট রয়েছে সেই মূল গেটে দিয়ে প্রবেশ করছেন এবং মুহূর্তে রাজ্যপাল প্রবেশ করার সেই ছবি দেখাচ্ছি। রাজ্যপালের সাথে রয়েছেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সহ অসম বিধানসভার বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়করা। অর্থাৎ ঠিক কিছুক্ষণ পর, মাত্র 5 মিনিট পর শুরু হবে অসম বিধানসভার সেই কার্যসূচি, অর্থাৎ এবারের বাজেট অধিবেশনের সেই কার্যসূচি অন্তিম যে বাজেট অধিবেশন, অর্থাৎ সেই অন্তিম বাজেট অধিবেশনের সেই কার্যসূচি শুরু হবে কিছুক্ষণ পর এবং অর্থাৎ এবারের যে বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ অধিবেশন বলা যায় এবং কেননা এবারের যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের শেষ বাজেট অধিবেশন এবং পরবর্তী সময়ে কি বিষয় আছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বিজনির বিধায়ক অজয় রায়। কিছুক্ষণ আগে ভূপেন বরা কংগ্রেস দল ত্যাগ করলেন, কি বলবেন? দেখেন, সেটা তো ওদের চলছেই। কংগ্রেসের মধ্যে আর কেউ থাকতে চাইছে না, কারণ কংগ্রেসের যে কর্মকাণ্ড সেগুলো মানে সবাই দেখতে পাচ্ছে আর বুঝতেও পারছে। যারা কংগ্রেসের মধ্যেও রয়েছে তারা কংগ্রেস হয়ে রয়নি, তারা অ্যাকচুয়ালি বিভিন্ন দলের সাথে যোগাযোগে আছে। আর আমি আশা করি খুব কম দিনের ভিতরে কংগ্রেস আসাম থেকে বিদায় নেবে। ভূপেন বরা রকিবুল হোসেনের প্রতি অসন্তুষ্ট। রকিবুল হোসেন দেখা যাচ্ছে যে উনি যে পত্র উল্লেখ করেছেন যে রকিবুল হোসেনের কিন্তু নারাজ বা রকিবুল হোসেনের জন্য তিনি দল ত্যাগ করেছেন। দেখুন, ওইখানে কংগ্রেস দলে সেইটাই চলে যে একনায়কত্ববাদ, কখনো রকিবুলের চলবে, কখনো গৌরব গগৈর চলবে, কখনো ভূপেন বরারও চলছে। তো সেই যে তাদের যে একনায়কত্ববাদ সেটাকে কিন্তু কেউ মেনে নিতে পারে আর কেউ মেনে নিতে পারে না। যে যখন লিডারশিপে থাকে তখন সে একনায়কত্ববাদ চলায়, আর যখন লিডারশিপ চলে যায় তখন মানে দল ছেড়ে চলে আসে, যেটা ভারতীয় জনতা পার্টিতে কখনোই হবে না বা হয়নি। কংগ্রেসের প্রায় 7 জন বিধায়ক আজ দলে নেই, আজ বিভিন্ন দল বিজেপির সাথে বা অসম কর্মীর সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আসলেতে হচ্ছে যে তারা হয়তো কখনো
কংগ্রেস দল থেকে জিতেছিল, কিন্তু তারা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কামকাজে সন্তুষ্টি হয়েছে, কামকাজ দেখেছে যে আসামের জনগণ এখন বিজেপির সঙ্গে আছে, আর তারাও বুঝতে পেরেছে যে একমাত্র আসামের যদি উন্নয়ন করে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবে। তাই তারা যেহেতু আসামের উন্নয়ন চাচ্ছে, তো অবভিয়াসলি তারা কংগ্রেস ছাড়বেই। একটা কথা, এবারের যে অসম বিধানসভার অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আজ শেষ অধিবেশন, শেষ বাজেট অধিবেশন, অর্থাৎ সেই বিষয় নিয়ে কি বলবেন? 26-এর যদি নতুন অনেক মুখ আসবে বা পুরানো মুখ অনেক হয়তো আজ বিদায় নিতে পারেন, কি বলবেন? নিশ্চয় আজকে হয়তো অনেকেরই আমাদের অনেকেরই হয়তো বিধানসভার এই সেশনটা অনেকেরই শেষ হবে, আরো এরপরে নতুন যে সেশন আসবে কারো নতুন মুখ আসবে, আরো তারা নতুন সেশন পাবে। তো এটা সব সময় চলে থাকে, প্রত্যেক বছরে কেউ নতুন পুরানা চলে গেছে, কেউ নতুন আসছে, সেটা হবেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নতুন মুখকে প্রাধান্য দেওয়ার কথা চিন্তা করছে, যুব প্রজন্মের উপরে প্রাধান্য দেওয়ার কথা চিন্তা করছে, সেটা আগামী দিনের আসামের উন্নয়নের দিকে লক্ষ্য করে। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন বিজনেস বিধায়ক অজয় রায়, এবং অজয় রায় জানিয়েছেন অর্থাৎ কংগ্রেসের যে লবি বা কংগ্রেসের যে রকিবুল হোসেনের প্রতি নারাজ হয়ে বা রকিবুলের প্রতি অসন্তুষ্ট হয়ে যে আজ ভূপেন বরা কংগ্রেস দল ত্যাগ করলেন, এবং রকিবুল হোসেন শুধু এক নায়কত্বতা চালাতেন সেই কংগ্রেস দলে, তার প্রতি নারাজ হয়ে আজ কংগ্রেস দল ত্যাগ করলেন ভূপেন বরা। এবং সেই পরিপ্রেক্ষিতে অসমে যে কংগ্রেসের যে বিধায়ক, অর্থাৎ 29 জন কংগ্রেসের বিধায়ক ছিল, অর্থাৎ 2021 সালে যখন নির্বাচন হয়েছিল, যখন নির্বাচনের পর 29 জন কংগ্রেসের বিধায়ক ছিল, তারপর এক এক করে কংগ্রেসের বিধায়ক কংগ্রেস দল ত্যাগ করছে। তারা ছেড়ে দিয়েছেন দল, বা দল থেকে তারা বেরিয়ে গেছেন, দল ত্যাগ করেছেন, এই খবর কিন্তু রয়েছে। এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ 26-এর নির্বাচনের প্রাক্কালে ঘড়ির কাঁটায় ঠিক এখন 9:30 বাজে। আমরা কিন্তু একেবারে অ্যাসেম্বলির ভেতরে নজর রাখবো, সেখানে কিন্তু অধিবেশন শুরু হয়েছে। তুমি সঙ্গে থাকো।